স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH একদিকে মহুয়া মৈত্র বলছেন অমিত শাহর মাথা কাটার কথা, কিন্তু আসলে লজ্জায় কার মাথা কাটা যাচ্ছে জানেন? আসলে লজ্জায় মাথা কাটা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের, এবং লজ্জায় হয়তো মাথা কাটা যাচ্ছে তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব তথা মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক ব্যানার্জি বা নয় কেন। প্রশ্ন উঠছে, আমার আপনার বাড়িতে যারা দর্শক দেখছেন, আমরা যারা সাধারণ মানুষ, তাদের বাড়িতে যারা তৃণমূলের নেতা মন্ত্রী নন, তাদের বাড়িতে তো সিবিআই ঘুরতে আসে না। আপনার বাড়িতে কখনো এসেছে সিবিআই? এসে 2.5 ঘন্টা আপনার সাথে গল্প করে গিয়েছে সিবিআই? না। কিন্তু তৃণমূলের নেতা মন্ত্রীদের বাড়িতে তো যায়। এর আগে ইডি গেল জীবন কৃষ্ণর বাড়িতে, ঝাঁপ মারলেন পাঁকে। এবার সিবিআই গেল অতীনের বাড়িতে, অতীন বিপাকে, এমনটাই বলছেন সাধারণ মানুষ। অতীন ঘোষ আরজি করের রোগী কল্যাণ সমিতির সভাপতি হিসেবে কি করেছেন, কি রোল ছিল তার, এই সমস্ত কিছু নিয়ে প্রশ্ন সিবিআই এর, এবং দুর্নীতির তদন্তে উঠে আসছে অতীনের নাম। 2.5 ঘন্টা পর সিবিআই যখন বেরোলো, তখন অতীন কি বললেন জানেন? এই সমস্ত কিছু নিয়ে বিশেষ প্রতিবেদন, তারপর হাই ভোল্টেজ ডিবেট দেখুন। ডেড বডি যেগুলো ধরুন আনক্লেম থাকে, যেভাবে ডিসপোজ করা ওটাকে সেভাবে করা হয়, কিন্তু সেটা ফিনান্সিয়াল বেনিফিটের জন্য ও ওই বডিগুলোকে বিক্রি করে দিচ্ছিল। সুদীপ্ত রায় আমাদের আরজি করের আরকেএসের চেয়ারম্যানও উনি ছিলেন। উনার টেনিয়রে থাকাকালীন এই সন্দীপ ঘোষ এবং তার লোকজন এই সমস্ত দুর্নীতি করেছে, অপরাধীর মুক্তাঞ্চল হয়ে উঠেছিল। অতীন ঘোষের বাড়িতে সিবিআইয়ের আধিকারিকরা, সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, 3 জন আধিকারিক তারা কিন্তু রয়েছেন। তারা অতীন ঘোষের যে ফরিয়াপুকুরের বাড়ি, সেই ফরিয়াপুকুরের বাড়িতে কিন্তু এই মুহূর্তে সিবিআইয়ের আধিকারিকরা। অতীন ঘোষের যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটের একদম যে মেন এন্ট্রেন্স রয়েছে, সেখানেও কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন করা হয়েছে, এবং যে ভিতরের দিকের যে অংশ রয়েছে, মূলত যেখান দিয়ে সিবিআইয়ের আধিকারিকরা লিফটে ঢুকলেন, সেখানেও দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা উপস্থিত রয়েছেন। রোগী কল্যাণ সমিতির নামে কার কল্যাণ করেছেন অতীন ঘোষ? এবার শুরু হলো তার তদন্ত। তবে এ তদন্ত শুরু হওয়ার অনেক আগেই আরজি কর নিয়ে প্রশ্ন করতেই বেজায় রেগে গিয়েছিলেন অতীন। এই সন্দীপ ঘোষ যে প্রভাবশালী, সেটা অনেকে বলছেন, প্রাক্তন কর্মী তারক চ্যাটার্জি থেকে শুরু করে সবাই। এটা শাসক দল জানতো না? প্রথম কথা হচ্ছে, পুরোটাই সিবিআই তদন্তের আছে কোর্টের নির্দেশে, তো তদন্ত চলছে, এই সময় কিছু আমার বলা উচিত হবে না। আফসার খান কতটা প্রভাবশালী যে সে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে হুমকি দেয়? আমি জানি না কে আফসার খান, তাকে ভালো করে আমি চিনি না। আমি কাশীপুর বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রের এমএলএ, 2.5 বছর হয়েছি, ওখানে সবাইকে আমি ভালো করে চিনি না। চন্দন লৌহ, ক্ষমা লৌহর নাম শুনেছেন? চন্দন লৌহ আমাদের পার্টির সক্রিয় কর্মী, ক্ষমা লৌহকে আমি চিনি না। চন্দন, তার স্ত্রী? হ্যাঁ, তার স্ত্রী। হ্যাঁ, কি হয়েছে বলুন? চন্দন লৌহ এবং ক্ষমা লৌহ যে দোকানটা চালান, সেই দোকানটা চেনেন? আরজি কর হসপিটালের মধ্যে একটা দোকান আছে, আপনি আমাকে প্রশ্ন করছেন কেন? তার যে সন্দীপ ঘোষের নাম নিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে যে প্রভাব প্রতিপত্তি দেখাচ্ছে, আপনার কাছে কোনো প্রমাণ আছে? যে সে তো শুনেছি অনলাইনে অ্যাপ্লিকেশন করে দোকানে টেন্ডার জমা করেছিল। এবার টেন্ডার প্রক্রিয়ায় যদি কোনো ভুল ত্রুটি থাকে, সেটা দেখার দায়িত্ব হচ্ছে সিবিআই তদন্ত করছে, আর যারা টেন্ডার কমিটির মধ্যে ছিলেন, যারা অ্যালটেই ছিলেন, তারা রেসপন্সিবল হবেন। এই প্রশ্ন আমাকে করে লাভ নেই। এলাকার দায়িত্ব যার, তিনি শটান মুখ মুছে ফেলেছিলেন। সন্দেহের অবকাশ সেদিন নিজেই তৈরি করেছিলেন অতীন ঘোষ। এবার ঝুলি থেকে বিড়াল বেরোচ্ছে ধীরে ধীরে। কথায় বলে, যা রটে তার কিছু তো ঘটেই। আরজি করে অভয়ের নৃশংস মৃত্যুর পর বিচারের দাবিতে শুরু হওয়া আন্দোলন বারবার সরব হয়েছে দুর্নীতি ইস্যুতে। অভয়ের মৃত্যুর পিছনেও দুর্নীতির চোরা গলি আছে বলে অভিযোগ উঠেছে বারবার। আরজি করে যে মেডিকেল বর্জ্য নিয়ে প্রশ্ন উঠছে বারবার। হ্যাঁ, আরজি করে পুরোটাই তদন্ত চলছে, আপনি আমার কাছে এসে প্রশ্ন করছেন কেন? আপনি শাসক দলের প্রতিনিধি। শাসক দলের প্রতিনিধি মানে আমি সব প্রশ্নের জবাব তো দিতে বাধ্য নেই। যখন একটা তদন্ত চলছে, সিবিআই তদন্ত চলছে, তখন আপনি মিডিয়া ট্রায়াল করছেন কেন?
আপনারা কি জানতেন যে এই ধরনের দুর্নীতি আমাদের জানার চলছে? কথা নয়, আমি আরজিকর অ্যাডমিনিস্ট্রেটিভ বডির মেম্বার নয়, আর আমি আরজিকর রাজ্য স্বাস্থ্য দপ্তরের কোনো আধিকারিক নয়, ফলে রাজ্য স্বাস্থ্য দপ্তরের অধীনে কোন হসপিটালে কি হচ্ছে এটা আমার জানার কাজ নয়। আপনি কি জানেন সন্দীপ ঘোষের দেহরক্ষী তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে হুমকি দিয়েছেন? আপনার এই কোনো প্রশ্নের আমি আর জবাব দিতে বাধ্য নেই, এই কারণে যে আপনি এই প্রশ্ন করে আমার কাছে উত্তর চাইছেন। এই উত্তর আমি দেবো না, এর উত্তর সিবিআই তদন্ত করছে, পেয়ে যাবে। এবার সেই দুর্নীতির তদন্তে অতীন ঘোষের বাড়িতে সিবিআই সরাসরি বাড়িতে তখন ছাইচাপা আগুনের খোঁজ আছে নিশ্চয়ই। সে অতীন ঘোষ যতই অস্বীকার করুন, যতই চটে যান না কেন। আপনি কি জানেন সন্দীপ ঘোষের দেহরক্ষী তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে হুমকি দিয়েছেন? আপনার এই কোনো প্রশ্নের আমি আর জবাব দিতে বাধ্য নেই, এই কারণে যে আপনি এই প্রশ্ন করে আমার কাছে উত্তর চাইছেন। এই উত্তর আমি দেবো না, এর উত্তর সিবিআই তদন্ত করছে, পেয়ে যাবে। রোগী কল্যাণের নামে নিজেদের কল্যাণের এই বারবারন্ত জানতেন না মমতা বন্দ্যোপাধ্যায়, নাকি জেনে শুনে বাড়তে দিয়েছেন? অতীন ঘোষরা এহেন প্রশ্রয় পান কি করে? এর দায় এড়াতে পারেন নাকি মমতা? রিপাবলিক বাংলা। রিপাবলিকের সমাদৃতার প্রশ্নে প্রচণ্ড রোষ। কি সমস্যা আপনার অতীন ঘোষ? এত রোষ কেন, এত রাগ কেন? আপনি তো বলেছিলেন সিবিআই তদন্ত করছে, সিবিআই তদন্ত করুক। সিবিআই তদন্ত করেছে, সিবিআই তদন্ত করে আপনার বাড়ির দরজায় পৌঁছেছে, কারণ আপনার বাড়ির দরজা থেকে কোথাও না কোথাও কোনো চিহ্ন বেরিয়ে আরজিকর পর্যন্ত গিয়েছে। অতীন ঘোষ, আপনাকে একটু আগেই বলছিলাম এবং দর্শকদের প্রশ্ন করছিলাম, কোনো দর্শক যারা দেখছেন, যারা তৃণমূলের নেতাকর্মী নন, তাদের বাড়িতে কখনো সিবিআই চা খেতে, ঘুরতে, বেড়াতে, গল্প করতে এসেছে? কোনো কারণ ছাড়া সিবিআই আসে। সিবিআই এসেছে, 2.5 ঘন্টা বাড়ির ভেতর ছিল, বেরিয়ে এসে অতীন ঘোষ অনেক যুক্তি দিয়েছেন, অনেক কারণ দেখিয়েছেন। ওই যে বললাম কদিন আগে জীবন কৃষ্ণ পাঁকে, এবার অতীন ঘোষও বিপাকে। জীবন কৃষ্ণ ইডি দেখে পাঁকে ঝাঁপ দিয়েছিলেন, অতীন ঘোষ পাঁকে ঝাঁপ দেননি, কিন্তু বাইরে বেরিয়ে অনেকভাবে নিজেকে ডিফেন্ড করার চেষ্টা করেছেন। কিন্তু আরজিকরের অভয়ার মা ফাঁস করেছেন অতীন ঘোষের কি রোল রয়েছে এই গোটা ঘটনায়। কি বলছেন অভয়ার মা, শুনুন। সেদিন আমার মেয়েকে যারা খুন করেছিল তাদের পালাতে সাহায্য করেছিলেন অতীন ঘোষ, এবং টালা থানার পুলিশের গাড়ির সাহায্যে তারা পালিয়েছিল। এটা দুর্নীতি মামলার হলেও এটা আমাদের খুন ধর্ষণ মামলার সঙ্গে জড়িত। তদন্ত হোক, তদন্তে সব ধরা পড়বে। তদন্ত হোক, এটা তো তদন্ত সাপেক্ষ, কি বলবো। তদন্ত হলে অতীন ঘোষের নাম উঠে আসবে, অতীন ঘোষের নাম জড়িয়ে আছে আরজিকর কাণ্ডে, অভয়া কাণ্ডে, অভয়ার ধর্ষণ এবং খুন তথা দুর্নীতিতে। বলছেন কে বলছেন বুঝতে পারছেন তো? অভয়ার মা, যার মেয়ে হারিয়েছেন তিনি বলছেন, যাকে ঘিরেই গোটা ঘটনা তিনি বলছেন। এর চেয়ে বেশি ক্রেডিবিলিটি চাই? আজকের প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ, যেখান থেকে আজকের হাই ভোল্টেজ ডিবেটে যাব। প্রশ্ন করছি, অতীনের বাড়ি সিবিআই, ধরা পড়বে অভয়া খুনের চাই। কান টানলে মাথা আসে, কথা আছে, কানে টান পড়েছে, এরপর কি মাথাও আসবে? অভয়ার মা তো বলছেন অতীনের সরাসরি রোল রয়েছে। অভয়া ধর্ষণ, খুন তথা দুর্নীতিতে তদন্ত হোক, বেরিয়ে আসবে। প্রশ্ন করব, কেন গিয়েছে সিবিআই অতীন ঘোষের বাড়িতে, আপনার বাড়িতে আসেনি? তার কারণ আসলে রোগী কল্যাণ সমিতির নামে নিজের পকেট এবং অন্যান্যদের পকেটের কল্যাণ করছিলেন অতীন ঘোষ। প্রশ্ন করব, রয়েছেন আমার সঙ্গে যারা, তাদের সঙ্গে আলাপ করাবো। আমার সঙ্গে রয়েছেন সজল ঘোষ, বিজেপি মুখপাত্র। আমার সঙ্গে রয়েছেন মণিশঙ্কর চ্যাটার্জি, আইনজীবী তথা তৃণমূলকে সমর্থন করেন। ডক্টর জিষ্ণু ভট্টাচার্য রয়েছেন, চিকিৎসক। শম্পা সেন অধ্যাপক। আক্তার আলী রয়েছেন, ডেপুটি সুপার নন মেডিকেল, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ, এবং জুমের মাধ্যমে তিনি রয়েছেন। আক্তার আলী, আমি আপনাকে কিশোরের অগ্নিবাণে আগেও প্রশ্ন করেছি এবং আপনার সঙ্গে আগেও কথা হয়েছে। যদি আক্তার আলী জয়েন করে থাকে আমি তার কাছে যাব। আমি প্রশ্ন করছি আক্তার আলীকে। আচ্ছা, আক্তার আলীর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে, করা হলেই আমি ইমিডিয়েটলি যাব। তার আগে আমি মণিশঙ্কর বাবুর কাছে যাব। মণিশঙ্কর বাবু, আজকে বেরিয়ে অতীন ঘোষ একটি কাগজ দেখিয়ে বললেন এটা হচ্ছে উইটনেস সার্টিফিকেট। আমি অজ্ঞ, আমি আপনার কাছে জানতে চাইছি, আপনি আইনজীবী, আপনি শ্রেষ্ঠ, আমি নয়। উইটনেস সার্টিফিকেটটা কি কাজে লাগে, কেন দেওয়া হয়?
আমি একটা কথা বলি, আপনি তো অনেকক্ষণ ধরে বলছিলেন, এটাকে আমরা শুনছিলাম আর কি, মানে কারো ঘরে গেলেই আপনারা আমি রাজনৈতিক ডিবেটে আসবো স্যার, আমি এইটা নিয়ে আপনাকে টানা বলতে দেবো, আমি কিছু ইনফরমেশন জানতে চাইছি, দর্শকরাও বোঝেন না। অতীন ঘোষ বললেন এইটা উইটনেস সার্টিফিকেট, আপনি আমায় একটু প্লিজ বুঝিয়ে দিন। উইটনেস সার্টিফিকেট মানে কোনো যদি কোনো অ্যাসাইনমেন্ট হয়ে থাকে, উইটনেস সার্টিফিকেটের কোর্টের তো কোনো ব্যাপার না যে কোর্টে কেস হয়েছে, কোনো যদি অ্যাসাইনমেন্ট হয়ে থাকে, যেমন আমরা এগ্রিমেন্ট করি, এগ্রিমেন্টে দুপক্ষ সই করি, হ্যাঁ, যারা এক্সিকিউটর তারপরে কেউ উইটনেস থাকে, সেটাকে উইটনেস বলে। আপনি ডকুমেন্টটা দেখালে আমি বলতে পারবো এটা কোর্টের কাগজ হলে, উইটনেসটা তো বুঝলাম একজন উইটনেস বিভিন্ন জায়গায় থাকে। আপনার একটা উইটনেস শব্দের অর্থ হচ্ছে সাক্ষী, তাই তো? তাই তো। আপনি রেজিস্ট্রি করছেন, সেখানে উইটনেস সাক্ষী থাকবে, সে দেখেছে, সে বুঝেছে, তার তিনি উপস্থিত ছিলেন এমনটা। এক সেকেন্ড, উইটনেস সার্টিফিকেট সিবিআই এর ডেফিনেশন বলা হচ্ছে when a person has helped the CBI in an investigation of a crime by providing important testimony, evidence or support, the CBI may issue a certificate acknowledging them as witness, যে এই লোকটি দেখেছে বা তথ্য দিয়েছে কোনো একটি ক্রাইমের ব্যাপারে, কোনো একটা মামলাতে সিবিআই ক্রাইমের ব্যাপারে, যে এই লোকগুলোর কাছে কিছু তথ্য পাওয়া যেতে পারে, বা যখন কোনো পুলিশ ইনভেস্টিগেশন করে, পুলিশ নিজের থেকে কিছু, যেমন 161, 164, 161টা পুলিশ নিজের থেকে কিছু সাক্ষীকে নিয়ে আসে। হ্যাঁ, ডিটেইলস আমি বলছি একটা ক্রাইম হয়েছে, একটা মামলা হয়েছে, সিবিআই সেই ক্রাইম বা মামলার উইটনেস হিসেবে সার্টিফিকেট দিয়েছে যে এই ভদ্রলোকের কাছ থেকে এই ক্রাইম বা মামলা সম্পর্কে আমরা গুরুত্বপূর্ণ তথ্য বা গুরুত্বপূর্ণ এভিডেন্স প্রমাণ আমরা পেয়েছি, আপনি সেটা আমাদের দিয়েছেন, অনেক ধন্যবাদ স্যার, এই লিখে দিলাম, এই আপনার সার্টিফিকেট। এই ব্যক্তি অর্থাৎ অতীন ঘোষ তিনি সার্টিফিকেট দেখালেন যেটা আমার উইটনেস সার্টিফিকেট। তারপর যখন প্রশ্ন করা হলো, আমাদের প্রতিনিধি প্রশ্ন করলেন মেঘা, যে আপনার বাড়িতে এসেছিলেন এই মামলা রিলেটেড, না মামলা রিলেটেড নয়। সিবিআই প্রশ্ন করেছে আমাকে, অতীন ঘোষ বলছেন সিবিআই প্রশ্ন করেছে আমাকে রোগী কল্যাণ সমিতির কি ভূমিকা হসপিটালে, সেটা নিয়ে, হাসপাতালে রোগী কল্যাণ সমিতি কি করে সেটা নিয়ে নাকি সিবিআই প্রশ্ন করতে এসেছে। আর তিনি দেখাচ্ছেন উইটনেস সার্টিফিকেট, যেটা দেওয়াই হয় একটা ক্রাইমের উইটনেস বা তথ্য প্রমাণ বা কোনো তথ্য দেওয়া হলে। এই দুটো কথা কন্ট্রাডিক্টরি নয়, মিথ্যা কথা বলছেন কেন অতীন ঘোষ? বলছি ভাই, কিশোর জেনে কথাগুলো বলবে। হ্যাঁ, উইটনেস সার্টিফিকেট বলে কিছু জিনিস হয় না। উইটনেস নোটিশ হয়, মিথ্যা কেন জানেন না, মানে একটা লয়ার ইন্টারপ্রিটেশন, একটা মানে ল যারা রিলেটেড নয় তাদের কাছে একরকম হতে পারে, আইনের ভাষা একরকম হতে পারে। উইটনেস সার্টিফিকেট বলে কোনো সার্টিফিকেট আইনে হয় না, আপনি দেখাতে পারবেন না যেমন লেখা আছে উইটনেস সার্টিফিকেট। একটা নোটিশ হয়। অতীন ঘোষ কেন মিথ্যে বলছেন জানেন? মিথ্যে কথা, কারণ আমি বলছি ওর উইটনেস সার্টিফিকেট তো দিয়েছে, ওনার হাতে রয়েছে, কারণ উনি মিথ্যে কথা বলছেন, কারণ ওনার কাছে তথ্য আছে এবং কান টানলে মাথা আসে। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় বা দলের উচ্চ নেতৃত্ব পর্যন্ত পৌঁছে যাবে সূত্রটা, তাই অতীন ঘোষ কথা বলাতে চাইছেন। সার্টিফাই করলে মণিশঙ্কর চ্যাটার্জি খারাপ ছেলে বা ভালো ছেলে, এটাকে সার্টিফিকেট বলে না। উনি এত ইন্টারপ্রিটেশনে ভুল করছে, মানে সার্টিফাই করেছে, লেখা আছে সেটা নয়। আমার প্রশ্ন হচ্ছে অতীন ঘোষ, ঠিক আছে, ওটা হলো, অভয়ের মা বলছেন সরাসরি জড়িত আছে, হলো কান টানলে মাথা আসে। কথা বলছি কি হলো, অনেক কথা তো হলো, অনেক কথা বলবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাক্তারবাবুরা আছেন, এখানে বিজেপির মুখপাত্র আছে, সবাই বলবে। মমতার ছায়ায় ডেপুটি অতীন কিছু হলো, যখন বলতে দেবে বলতে দেবে, আর যদি এরকম ইন্টারাপ্ট করবে সবাইকে করবে, আমাকে কেন? না, আপনাকে ইন্টারাপ্ট এই জন্য করছি কারণ আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়ায় বারবার তো হয়েছে, এবার টান পড়েছে। আমি বলছি তো, দেখুন এবার এই তৃণমূল কংগ্রেস সরকারের আমলে অনেক করাপশনের তথ্য এসছে, কোনো করাপশন এস্টাবলিশ প্রাইমা ফেসি, মানুষ সেটা জানতে চায় যে কিভাবে কি হলো। এই ঘটনার দিকে কেন্দ্র করে আমি একটা কথা বলছি, একটা হসপিটাল যোগুবাজারে আছে, আমি নাম করছি না, আমার এক আত্মীয় সেরিব্রাল অ্যাটাক হয়েছিল, যখন তাকে নিয়ে গেলাম তারা বলছে, আমি জানতে গেলাম কে ডক্টর আছে কি আছে, তারা বলছে এখানে ভালো খাওয়া দাওয়া হয়, এটা ভালো বেডের ব্যবস্থা আছে, হ্যাঁ এখানে খাওয়া দাওয়াতে শরীর খারাপ। আমি ডাক্তার বলুন, ডাক্তারের ট্রিটমেন্টটা কি সেটা বলুন। আমি বলছি আপনারা শুধু ফলাও করে ইডিতে কটা গাড়িতে গেল, কজন ইডি অফিসার গেল, কত ঘন্টা জেরা করলো, এইগুলোকে হাইলাইট করছে। আমি বলছি যে আসল কাজটা কি হবে?
আজকে যদি জীবন কৃষ্ণকে নিয়ে যদি উদাহরণ দিই, 3টে 4টে 10টা মামলা একজনের হতে পারে, একটা কাস্টডি পিরিয়ডে সেই 3টে বা 4টে এজেন্সি একসঙ্গে ইনভেস্টিগেশন করতে পারে। আমি বলছি জীবন কৃষ্ণ শাহকে যখন অ্যারেস্ট করে এতদিন কাস্টাডিতে রাখা হলো, পরবর্তীকালে যে অ্যারেস্টটা যে ইনভেস্টিগেশনের জন্য করা হলো সেটা তো তখন করতে পারতো, সেই ইনভেস্টিগেশন করার তখন রাইট ছিল, তাকে জামিনটা দিয়ে দিল কেন? আমি বলছি সিবিআই না বলছি, সিবিআই যদি একটা মামলা করে, ইডি যদি একটা মামলা করে, ইডি ওই কাস্টাডি থাকাকালীন ইডিও তদন্তটা প্যারালালি করতে পারে, মানে ওই মামলাটা শেষ হবে, ছাড়া পাবে, তারপরে ইডি শুরু করবে, ব্যাপারটা তা নয়। তাহলে কাস্টাডিতে যখন তাকে পেয়ে গেছে, 1 বছর ধরে জেলে ছিল, ডিউরিং কাস্টাডি পিরিয়ড ইডি তার যদি তথ্য তাকে তখনই তো বেলটাকে অপোজ করতে পারতো, উনি বেল পেত না, তার মানে একটা জায়গায় তিনি জামিন পেয়ে গেলেন, তারপরে ইডি আবার একটা জায়গায়। তা মানুষের কাছে প্রশ্ন আসছে যে সত্যি সত্যি আমিও চাই, আমি তৃণমূল কংগ্রেসের সমর্থক হই, জারি হোক, আমার কথা হচ্ছে যিনি করাপশন করবেন, অতীন ঘোষ যুক্ত থাকতেই পারে, নাও থাকতে পারে, কিন্তু যিনি করাপ্টেড লোক তার উপযুক্ত শাস্তি হবে, এটা সাধারণ মানুষ চায়। ফলে আজকে সাধারণ মানুষ কাছে বড় প্রশ্ন জীবন কৃষ্ণ সাহার আবার গ্রেপ্তার হয়েছে এটা নয়, বড় প্রশ্ন অতীন ঘোষের কাছে ইডি সিবিআই যাচ্ছে এটা নয়, বড় প্রশ্ন হচ্ছে যে কতদিন একটা তদন্ত করতে লাগে, আর যদি কনভিকশন যদি দেওয়ার ক্ষমতা থাকে কতদিন সেটা লাগে। আর যদি বলেন, আপনি অনেকবার করে বললেন যে আপনার বাড়িতে তো কেউ যাচ্ছে না, 2 ঘন্টা 2.5 ঘন্টা নিশ্চয়ই কিছু করেছে, সত্যি সত্যি তো তাপস রায়ের বাড়িতে তো ইডি গেছিল, সে তাপস রায় এবারে বিজেপিতে চলে গেল, তাহলে আপনি বলুন যে বিজেপির লোকগুলোও বলুক যে হ্যাঁ তাপস রায়ের বিরুদ্ধে এরকম করাপশনের চার্জ আছে, নিশ্চয়ই প্রাইমে ফেসে এস্টাবলিশ হয়েছে বলে সেখানে গেছে, তখন সে ওয়াশিং মেশিনে হয়ে গেল। ফলে নিরপেক্ষভাবে বলতে হবে, মানুষের কাছে যাতে ট্রান্সপারেন্সি থাকে আমরা দেখতে চাই। মমতা ব্যানার্জি হোক, অভিষেক ব্যানার্জি হোক, যেই হোক না কেন, আমি আপনি যেই হোক না কেন, তাকে কনভিকশন করে একদম বলে দিন সত্যি সত্যি ইনি অভিযুক্ত এবং ইনি দোষ করেছেন। কনভিক্টেড করতে পারলে তবে বুঝবো যে তিনি কিছু করেছেন। শুধু এই লোক দেখানো গাড়ি নিয়ে গিয়ে আর 7 ঘন্টা ধরে লাগে লোকের কাছে। বুঝলাম, বেশ। একটা ছোট্ট কথা, জামিন মানে নির্দোষ নয়, আর দ্বিতীয় কথা কনভিকশন হতে টাইম লাগতেও পারে, লালু প্রসাদ যাদবের ক্ষেত্রে আমরা দেখেছি। সজল বাবু একদম পয়েন্ট আউট করে বলছেন শাস্তি হয় না শুধু গিয়ে এক গাদা গাড়ি নিয়ে। হ্যাঁ বেশ, উত্তরগুলো। তাপস রায়ের বিরুদ্ধে যদি কোনো মামলা থাকে সেই মামলা চলবে, তিনি যে রাজনৈতিক দলেই থাকুন না কেন। আমি বলছি সাধারণভাবে আমরা জানি, ছোটবেলা থেকে শুনেছি, আপনিও শুনেছেন, যে সুরির সাক্ষী মাতাল। যে সাক্ষী সেই দিতে পারে যে ঘটনাটা সম্বন্ধে ওয়াকিবহাল, যে ঘটনাটার প্রত্যক্ষদর্শী। নোটিশ, সমন না সার্টিফিকেট, এটা বিতর্ক নয়। বিতর্ক হচ্ছে যে উনি একটু আগে বলছিলেন যে সব প্রশ্নের উত্তর দিতে বাধ্য নয়। আজকে নিশ্চয়ই সব প্রশ্নের উত্তর উনি যথাযথভাবে দিয়েছেন বলে আমি বিশ্বাস করি। আপনি একজন লয়ার, আমি আপনার সঙ্গে এই মুহূর্তে কোনো ডিবেট চাই না, আমি আপনাকে কখনো কাটিনি। আপনি এক্ষুনি বলছিলেন যে দুটো ইনভেস্টিগেশন একসাথে হলো না কেন। আমার বক্তব্য হচ্ছে ইনভেস্টিগেশন করতে গিয়ে যদি পরবর্তী পর্যায়ে, জামিনের পরবর্তী পর্যায়ে কারোর নাম আসে, তাহলে সেখানে একসাথে দুটো ইনভেস্টিগেশন করা যায় না। হতে পারে দুটো মামলা একদিনে এক জায়গায় চালু হয়েছে। যদি এই জীবন কৃষ্ণ এত নির্দোষ, এত সতীলক্ষ্মী মিষ্টিমি ছেলে যদি হতো, তাহলে আমার প্রশ্ন, মোবাইলটা ছুঁড়ে ফেলে দিয়ে পাঁচিল টপকে পালাতে গেল কেন? তুমি যদি দোষ না করো, আজকে যদি এখানে আমাদের কারোর কাছে ইডি সিবিআই আসে, আমরা নার্ভাস হলেও আমরা পালাবো না তো, আমরা দাঁড়িয়ে প্রশ্নের উত্তর দেব, আমরা হতচকিত হতে পারি, পালাবো কেন? 1, 2 হচ্ছে তৃণমূল মানেই চোর, এটা কিন্তু এস্টাবলিশড। অতএব আজকে আমি এখন জানতে পারলাম ওনার বাড়িতে কি কারণে এসেছিল। অভয়ার মা যেটা বলেছেন সেই ঘটনার সাক্ষী আমি ছিলাম, ওদের সঙ্গে তখন সেই মুহূর্তে আমি ছিলাম। টালা থানায় কিভাবে আটকে রেখেছিল ওনার গুন্ডা বাহিনী, ওনার একটা রাইট হ্যান্ড আছে তার নাম আনোয়ার, তারা কিভাবে আমাদের ওপর হামলা চালিয়েছিল, পুলিশ নীরবে সরে গিয়েছিল, সেটা আমরা নিজের চোখে দেখেছি। এবং গান শুনতে শুনতে 14ই আগস্ট কিভাবে উনি আরজি কার্ডটাকে ভেঙেছিলেন সেটাও কিন্তু বাংলার মানুষ জানে। বাংলার মানুষ জানে এটা কি তদন্ত কি না সেটা আমি এক্ষুনি বলতে পারবো না, কিন্তু এটা জানি যে তৃণমূল মানেই চোর, তৃণমূল মানেই দুর্নীতিগ্রস্ত। যদিও এই মানুষটিকে আমি দীর্ঘদিন চিনি, আজকে যে পুরসভায় আমি সদস্য, আমার বাবাও একসময় সেই পুরসভার সদস্য ছিলেন, এরা একসাথে কাজ করেছিলেন, কিন্তু এদের পরিবর্তনটাও আমরা দেখেছি, ট্রান্সফরমেশনটাও আমরা দেখেছি। এদের যে প্রত্যেকের আজকে কোটি কোটি টাকা হয়েছে, আমি বলছি না সব হসপিটাল থেকে হয়েছে, আরজি কর থেকে হয়েছে, স্বাস্থ্য দুর্নীতি থেকে হয়েছে,
কিন্তু এদের কারোর বাপের একটা পানের দোকানও নেই, অথচ এদের এত কোটি কোটি টাকা কোত্থেকে এলো, এত ফ্ল্যাট গাড়ি বাড়ি কোত্থেকে এলো? মানুষ সেই প্রশ্নগুলোও করতে চাইবে। আমি এটা জানি না যে উনি অভয়া কাণ্ডের মধ্যে সরাসরি জড়িত কিনা, কিন্তু এটা জানি যে উনি ভাঙার পেছনে অন্যতম মদতদাতা। আজকে ওখানে একজন কি লোহার আছে, নামটা হ্যাঁ ক্ষমা লৌহ, চন্দন লৌহ, কি চন্দন লোহার না কি একটা লোহার আছে, লৌহ কিছু একটা নাম আছে, সেই লোকটার দোকান উনি উদ্বোধন করেছিলেন আরজি করের ভেতরে। সেই লোকটা কিভাবে দোকান পেয়েছিল না পেয়েছিল আমি জানি না, কিন্তু সেই লোকটার দোকান উনি উদ্বোধন করেছিলেন এবং সেই লোকটা এই সন্দীপ ঘোষের র্যাকেটের অন্যতম নাটের গুরু। ফলে তার সঙ্গে যদি কারোর ঘনিষ্ঠতা থাকে তাহলে তাকে জেরা করা হতেই পারে। আমি এটাও বলছি সব জেরা মানেই যে তিনি দুষ্ট বা তিনি দোষী তা তো নয়, তিনি নাও হতে পারেন, কিন্তু এটা আবার প্যারালালি ভাবতে হয় যে তৃণমূল মানেই চোর। সজলদা, অতীন ঘোষ সমাদৃতা রিপাবলিকের সমাদৃতাকে স্পষ্টভাবে জানিয়েছিলেন, খুব রেগে গিয়ে জানিয়েছিলেন, হ্যাঁ চন্দন লৌহ আমাদেরই তৃণমূল কর্মী, ক্ষমা হলেও ওকে চিনি না, হ্যাঁ একটা দোকান আছে ভিতরে, উনি হ্যাঁ বেশ উদ্বোধন করেছিলেন। আর আপনি বলছেন না যে প্রাইমা ফেসি বিভিন্ন জায়গায় এস্টাবলিশড হয়েছে, যদি প্রাইমা ফেসি এস্টাবলিশড হয়ে থাকে তাহলে প্রাইমারিলি এটাও আপনাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে যে তৃণমূল বহু ক্ষেত্রে দুর্নীতিগ্রস্ত। আপনি তৃণমূলের সমর্থক, আপনি তৃণমূল তো করেন না, কিন্তু আপনি একজন আইনজীবী মানুষ হয়ে, আপনি বাংলার একজন নাগরিক হয়ে প্রতি মুহূর্তে তৃণমূলকে যেভাবে ডিফেন্ড করেন সেটাও কিন্তু একটা মানবিক দিক থেকে অপরাধ, সেই দিকটাও আপনার নজর রাখা উচিত। বাকিদের কাছে যাওয়ার আগে সজলদা আমার একটা সিম্পল কোশ্চেন, আপনাকে যদি কেউ ঠান্ডা মাথায় নরমাল ভাবে কোশ্চেন করে আর আপনি প্রচন্ড রেগে যাচ্ছেন প্রশ্ন শুনে, এটা কি কোন দিকে ইন্ডিকেট করে? ঠান্ডা মাথায় কেউ যদি মাইকে দাঁড়িয়ে যেমন মোদির মা তুলে গালি দেওয়া, আমার প্রশ্নটাও সেরকম ছিল কিনা সেটা দেখতে হবে, যে ঠান্ডা মাথায় আমি তোমাকে বললাম একটা গালি দিলাম শান্ত স্বরে, সেটাও তো নয়। আমি এমন একটা প্রশ্ন করেছি যেটা দিতে ভেতর থেকে আমার জ্বালা হচ্ছে, কারণ ওই জ্বালাটা মানে ওটা যদি বলে ফেলি তাহলে অনেক সমস্যা হয়ে যাবে, তখন মানুষ রেগে যায়। মানুষ রেগে যাবার কি? একবার দেখি কিভাবে শান্ত প্রশ্নে রোষ অতীন ঘোষ, রোষে পড়লেন অতীন ঘোষ, রোষ দেখালেন অতীন ঘোষ। দেখা যাক সমাদৃতার প্রশ্ন কি উত্তর দিলেন তিনি। দ্রুত একবার দেখবো, তারপর আক্তার আলী এবং বাকিদের কাছে দেখুন। এই সন্দীপ ঘোষ যে প্রভাবশালী সেটা অনেকে বলছেন, প্রাক্তন কর্মী তারক চ্যাটার্জি থেকে শুরু করে সবাই। এটা শাসক দল জানতো না? তদন্ত চলছে, এই সময় কিছু আমার বলা উচিত হবে না। আফসার খান কতটা প্রভাবশালী আমি জানি না, কে আফসার খান তাকে ভালো করে আমি চিনি না। আমি কাশীপুর বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রের এমএলএ 2.5 বছর হয়েছি, ওখানে সবাইকে আমি ভালো করে চিনি না। চন্দন লৌহ, ক্ষমা লৌহর নাম শুনেছেন? চন্দন লৌহ আমাদের পার্টির সক্রিয় কর্মী, ক্ষমা লৌহকে আমি চিনি না। চন্দন লৌহ এবং ক্ষমা লৌহ যে দোকানটা চালান সেই দোকানটা চেনেন? আরজি কর হসপিটালের মধ্যে একটা দোকান আছে, আপনি আমাকে প্রশ্ন করছেন কেন? তার যে সন্দীপ ঘোষের নাম নিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে যে প্রভাব প্রতিপত্তি দেখাচ্ছে, আপনার কাছে কোনো প্রমাণ আছে? আরজি করে যে মেডিকেল বর্জ্য নিয়ে প্রশ্ন উঠছে বারবার। হ্যাঁ, আরজি করে আবার পুরোটাই তদন্ত চলছে, আপনি আমার কাছে এসে প্রশ্ন করছেন কেন? আপনি শাসক দলের প্রতিনিধি বলবেন? শাসক দলের প্রতিনিধি মানে আমি সব প্রশ্নের জবাব তো দিতে বাধ্য নেই। যখন একটা তদন্ত চলছে, সিবিআই তদন্ত চলছে, তখন আপনি মিডিয়া ট্রায়াল করছেন কেন? আপনারা কি জানতেন যে এই ধরনের দুর্নীতি চলছে? জানার কথা নয়, আমি আরজি করে অ্যাডমিনিস্ট্রেটিভ বডির মেম্বার নয়, আর আমি আরজি করে রাজ্য স্বাস্থ্য দপ্তরের কোনো আধিকারিক নয়, ফলে রাজ্য স্বাস্থ্য দপ্তরের অধীনে কোন হসপিটালে কি হচ্ছে এটা আমার জানার কাজ নয়। আপনি কি জানেন সন্দীপ ঘোষের দেহরক্ষী তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে হুমকি দিয়েছেন? আপনার এই কোনো প্রশ্নের আমি আর জবাব দিতে বাধ্য নেই, এই কারণে যে আপনি এই প্রশ্ন করে আমার কাছে উত্তর চাইছেন, এই উত্তর আমি দেবো না, এর উত্তর সিবিআই তদন্ত করছে, পেয়ে যাবেন। আক্তার বাবুর কাছে যাওয়ার কাছে দেখলেন তো সজলদা, রিয়াকশনটা দেখালাম। হ্যাঁ, আপনি যেমনটা বলছিলেন, যদি ঠান্ডা মাথায় তাকে এমন কিছু প্রশ্নের উত্তর দিতে বলেন যে প্রশ্নের উত্তর দিলে সব ভান্ডা ফাঁস হয়ে যাবে, তাহলে তার রাগ খাওয়াটা স্বাভাবিক। দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় অগ্নিমান। আচ্ছা, কি বলছেন? হ্যাঁ, মনীষঙ্কর, এগুলো কি বলার এখতিয়ার কোনো রিপোর্টারের আছে যেটা তদন্ত করছে? এক
আর 2 হচ্ছে তাহলে আপনি বলছেন কোর্টে চলে যান। আপনি তাহলে না না কোর্টে চলে এই যে যান। এভাবে যেটা ইনভেস্টিগেশন চলছে সাংবাদিকের এখতিয়ার নিয়ে যখন প্রশ্ন করছেন সেটা কোর্টে গিয়ে করুন না। আপনি আমাদের বলছেন কাজ না, প্রশ্ন করা স্যার, এটা এটা নিয়ম একটা। যেটা ইনভেস্টিগেশন চলছে সেই ইনভেস্টিগেশন নিয়ে প্রশ্ন করার এখতিয়ার কি আছে? যে দোকান উনি উদ্বোধন করেছেন সেই দোকানটা উনি চেনেন না? আমি বলছি আর 2 হচ্ছে তাহলে আপনি কি বলছেন, তাহলে আপনি বলছেন যে রাহুল মানে গান্ধীর জন্য যে রাকেশ সিং এর নেতৃত্বে ভাঙচুর হলো, অতীন ঘোষের সেরকম করা উচিত ছিল আজকে? বেশ, আমি উত্তর রাহুল গান্ধী এবং যেভাবে প্রধানমন্ত্রীকে অপমান করা হয়েছে সেটা আমার টপিক না। লজ্জা হওয়া উচিত, রাহুল গান্ধীর লজ্জা পাওয়া উচিত। একদম সভা থেকে দাঁড়িয়ে যেভাবে গালি দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীকে, আমি যাব না সেই টপিকে। আমি দ্বিতীয় অগ্নিবাণ দ্বিতীয় প্রশ্ন আজকে দ্বিতীয় অগ্নিবাণ দ্বিতীয় প্রশ্ন 3 জনের কাছে যাওয়া বাকি রয়েছে। যুক্ত নয় তবু তিক্ত কেন প্রশ্নে কিসের সাক্ষী অতীন ঘোষ কিসের সাক্ষী? আমি যাব আক্তার আলীর কাছে। আক্তার আলী, অতীন ঘোষ কিসের সাক্ষী বলে আপনার মনে হয়? উনি বললেন উইটনেস সার্টিফিকেট দিয়ে গেছে, তারপর উনি আবার বললেন রোগী কল্যাণ সমিতি তো কোনো দুর্নীতি নয়, রোগী কল্যাণ সমিতির কাজ রোগীদের ভালো হচ্ছে কিনা দেখা, ওইটুকুই কাজ কি নাকি সত্যি সাক্ষী রয়েছে কিছু? বলুন। আরজি করে উনি ওই ক্ষেত্রে এমএলএ মানে বিধায়ক, বুঝতে পেরেছেন? এবার উনি স্ট্যান্ডিং কমিটি হেলথের চেয়ারম্যান মিউনিসিপ্যাল কর্পোরেশনে এবং উনি রোগী কল্যাণ সমিতিরও মেম্বার এবং চন্দন লৌহ ছিল ওনার ডান হাত। এবার চন্দন লৌহ আর আফসার আলী খান ওর আরজি করে ঢোকানোর আগে ওনার নিজে বডিগার্ড ছিল আফসার আলী খান। আফসার আলী খানকে উনি আরজি করে নিজে ঢুকিয়েছিলেন যাতে তোলাবাজি করা যেতে পারে, এবং আফসার আলী খান কি তোলাবাজি করেছে আপনারা সকলেই জানেন। আমি মিডিয়ার কাছে বারবার আনিছি, পার্কিং থেকে নিয়ে ক্যাফে চালানো থেকে নিয়ে সবকিছু, ইভেন যত আরজি করে মানে ওয়ালে বাইরে যত দোকান আছে না তাদের কাছ থেকে যেরকম আপনি সিনেমা দেখেছেন না হপ্তা ওসুলি করে, আফসার খান সেগুলো করতো, সে টাকাগুলো ওনার ওখানে পৌঁছে দিত। আফসার আলী খান আর অতীন ঘোষ মহাশয়ের মধ্যে একটা ডাইরেক্ট রিলেশন, এবং ওনার একটা সিকিউরিটি কোম্পানি আছে, ওই কোম্পানি থেকে কিছু যখনই আরজি করে ভ্যাকেন্সি হতো উইদাউট এনি নোটিস ডাইরেক্ট লোক ঢুকে যেত, সেটাতেও গুচ্ছে গুচ্ছে টাকার লেনদেন হতো। আমরা তো ডেপুটি সুপার ছিলাম, আমাদের কাছে লোক রিপোর্ট যখন করতে আসতো তখন বলতো হ্যাঁ আমার কাছ থেকে 2 লাখ টাকা নিয়েছে, হ্যাঁ আমার কাছ থেকে 2.5 লাখ টাকা নিয়েছে। আপনি হিসাব লাগান কি ওনার কোম্পানি থেকে আরজি করে সিকিউরিটি কেন আসতো। এক্স সার্ভিস রিসেটেলমেন্ট সোসাইটি বলে একটা কোম্পানি আছে ইয়ারে, তারা সিকিউরিটি সাপ্লাই করতো, সেখানে ওনার কি রোল ছিল এটা প্রশ্ন ওনাকে করা উচিত। ওনার একটা গ্লোবাল বলে একটা সিকিউরিটি কোম্পানি আছে, সেটার আরজি করের সঙ্গে কি সম্পর্ক? যদি এটা স্ট্যান্ড হয়ে যায় না তাহলে ওনাকে জেলে যেতে হবে। বেশ, আক্তার বাবু, আমার একটা সিম্পল প্রশ্ন, তারপর আমি যাব সম্পাদী এবং আমার সঙ্গে রয়েছেন ডক্টর জিষ্ণু। আমার প্রশ্ন হচ্ছে, অতীন ঘোষ বলছেন আমার কাজটা শুধু ছিল রোগী কল্যাণ সমিতির, বাকি রোগী কল্যাণ সমিতি কোনো দুর্নীতিতে জড়িত থাকতে পারে না, তাই আমার দুর্নীতিতে কোনো প্রশ্ন নেই, হ্যাঁ रोल नहीं। आरजी कर ब कलम डॉक्टर सुदीप्त राय और अतीन घोष महाशय मिले चालातेन ওনার আন্ডারে এক মানে অধিক লোক ছিল, যেমন অভিক দে থেকে আরম্ভ করে বিরূপক্ষে বিশ্বাস থেকে আরম্ভ করে আপনি সেটা টাইম টু টাইম দেখেছেন, তাদের বহিষ্কার করা হয়েছে, তাদের এগেনস্টে অনেক ইনকোয়ারি অনেক কিছু হয়েছে। কিন্তু খুব মজার ব্যাপার, স্বাস্থ্য ভবনে শাস্তি হয় না, ইনকোয়ারি হয়, কমপ্লেন হয়, ফাইল হয়, লোক মারা যায়, ট্রান্সফার হয়ে যায়, কিন্তু আমাদের মতন ইনোসেন্ট লোককে স্বাস্থ্য দপ্তর টার্গেট করে। বিকজ আই এম এ হুইসেল ব্লোয়ার, আমি লোকের নজরদারিতে এনেছি বলে আমি হয়ে গেছি এখন কালপ্রিট, কিন্তু সবাই ঘুরে বেড়াচ্ছে বুক ফুলিয়ে। যারা তোলাবাজি করেছে, যারা মেয়েদেরকে দিয়ে আইটেম সঙ্গে ডান্স করেছে, তাদের অ্যারেস্ট করেনি কেন? কি করছে? লজ্জা করে না ওদের? এটা পশ্চিম বাংলা এরকম ইতিহাস ছিল কোনোদিন আপনি শুনেছেন? এটা ঝাড়খণ্ড, বিহার বা অন্য স্টেট, এটা ওয়েস্ট বেঙ্গল, এটা বাংলা, এটা আমাদের কালচার, এটা রবীন্দ্রনাথ। আপনি যা যা তথ্য দিচ্ছেন আমার মনে হয় আপনি পারবেন সব থেকে বড় ইনফরমেশন। হ্যাঁ, ভবনকে দিয়েছেন, সিবিআই কে দিয়েছেন, উনি ইডিকে দিয়েছেন, উনি সবাইকে দিয়েছেন। উনি ডেপুটি সুপার ছিলেন, বাংলাকে পরিষ্কার করে আপনারা হেল্প করুন, তাতে মনে হয় সত্যি সত্যি যারা করাপ্টেড তারা কনভিক্টেড হবে। ভালো করে হেল্প করুন, আমাকে আপনারা বসান, একদম একদম। না, সাক্ষী যে কেউ দিতে পারে, তার জন্য ডেপুটি সুপার হতে হয় না। যদি কেউ থাকে, যখন উনি জানালেন ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো, যাদের বিরুদ্ধে জানালেন তাদের বিরুদ্ধে নেওয়া হলো না, এটা হচ্ছে আমাদের রাজ্যের স্বাস্থ্য দপ্তর। আমি যাব সম্পাদীর কাছে, আমি আবার আসছি প্রত্যেকের। সম্পাদী, আমরা ভাঙচুরটা দেখলাম, ভাঙচুর অতীন ঘোষের লোক করেছে এমনটা একেবারে সর্বতভাবে মানুষ বলতে লাগলেন এবং সেই কথাটাও উঠে এলো। অতীন ঘোষের লোক করেছেন কিনা সেটা তদন্তে প্রমাণিত হবে। আজকে সিবিআই ওনার বাড়ি গেলেন, অতীন ঘোষ বলছেন আমার কোনো রোল ছিল না। আসলে কান টানলে মাথা আসবে। অতীন ঘোষ
তারপর আরও নাম, অন্য ঘোষ, বোস, ব্যানার্জি, আমি জানি না। অতীন ঘোষ কি একদম শুরুটা সেই পথে যাওয়ার? সিবিআই কি ওরা বাড়ি গিয়ে আজকে সেই পথটা শুরু করলো? কি মনে করছেন? কিছু নয়, প্রথম কথা এটা বলার যে 14ই আগস্ট গত বছর রাতে যখন ওই কলটা দেওয়া হয়েছিল রাত দখলের, সেই কলে যারা সারা পশ্চিমবঙ্গের মানুষ প্রায় সামিল হয়েছিল, আমিও ছিলাম এবং আরজিকর হসপিটালে যাওয়ার পথেই ছিলাম। সেদিন যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল, সেখানে হুলিগানদের দিয়ে সমস্ত প্লেস অফ অকারেন্স ভাঙা হয়েছিল, তৃণমূলের বাহিনী ছাড়া যে সেটা করা সম্ভব নয়, সেটা দিনের আলোর মতন প্রায় পরিষ্কার হয়ে গিয়েছিল এলাকায় যারা ছিলেন প্রত্যেকের কাছে। আমি ছিলাম সেদিন এবং আমি ওই কাছাকাছি এলাকা পর্যন্ত যেতে পেরেছিলাম, তারপর আর ওই আরজিকর হসপিটালের সামনেই যে সমাবেশ হচ্ছিল সেই পর্যন্ত পৌঁছতে পারিনি। কিন্তু সেটা যে কি ভয়ঙ্কর একটা রাত ছিল এবং সেই সঙ্গে কি না জাগরণের রাত ছিল, সেটা আমরা দেখেছি। এখানে তৃণমূলের মতন একটা দল যে প্রত্যেকটা প্রায় দুর্নীতিগ্রস্ত মানুষকে দিয়ে চলে, তাদের একটা মঞ্চ, তাদের একটা ইউনাইটেড ফোরাম, সেটা আমি বলছি না, মাননীয় উপেন বিশ্বাস বলছেন, মাননীয় জহর সরকার বলছেন, বিরোধীরা কেউ বলছে না, বা আমার মতো সাধারণ নাগরিক বলছে না। তারা যারা ছিলেন, যারা সাংসদ ছিলেন, যারা নির্বাচিত প্রতিনিধি ছিলেন, তারা বলছেন, শিক্ষা দুর্নীতি থেকে শুরু করে আরজিকর ঘটনা পর্যন্ত তারা যেভাবে মুখ খুলেছেন, তাদের বয়ানগুলো থেকে স্পষ্ট হয়ে যায় এখানে অতীন বিশ্বাসের মতন বহু মানুষ জড়িত থাকতে পারেন। সেটা সিবিআই এর কাছে তদন্ত সাপেক্ষ বিষয়, কিন্তু এটা স্পষ্ট যে তৃণমূলের এলাকা ভাগ করা আছে, কে কোন এলাকা শাসন করবে। আমরা দেখেছি যে বিভিন্ন ক্ষেত্রে এরকম মাফিয়া দলে থাকে যে তাদের এলাকাগুলো ভাগ করা থাকে, সেই অঞ্চলগুলো থেকে তারা টাকা তোলে, সেইভাবে তাদের ভাগ বাটোয়ারা হয়। এটা একদম জলে দিনের আলোর মতো সবাইকার কাছে পরিষ্কার। কিন্তু এটা মণিশঙ্কর বাবুর সঙ্গে গলা মিলিয়ে আমিও বলতে চাই একই কথা যে সিবিআই ইডি কি করছে, কেন কোনো তদন্ত আমরা সেই অবধি দেখতে পাচ্ছি না? এই গোয়েন্দা বাহিনীর কি এতই বুদ্ধি কম যে একেবারে এতজন সাক্ষী হাজির, চোখের সামনে, সাধারণ মানুষেরও চোখের সামনে ঘটনাগুলো ঘটেছে, এত ঘটনা উঠে এসেছে খবরের কাগজে বা টিভি চ্যানেলে রিপোর্টের মাধ্যমে, আরজি করে মর্গের মধ্যে পর্যন্ত কি চলতো সেই বিভৎস ঘটনা আলোকিত হয়েছে মানুষের কাছে, তারপরেও কিসের জন্য এত সময় লাগছে? আর কবে, আর কবে, আর কবে? এই কথাটা কিন্তু আমাদের বারবার উচ্চারিত করতে হবে। আমরা জানি না এর শেষ কথায়, আমরা দেখতে চাই এর শেষ একদিন হচ্ছে। তিনি অতীন ঘোষ হন, তিনি আরও বড় বড় মাথা হন, যেই থাকুন না কেন, তারা ধরা পড়ুক। তারা অভয়ের মায়ের অন্তত বিচারটা তারা বাবা মারা দেখে যান। আজকে অভয়ার মা, তামান্নার মা, এরা সব রাস্তায় এসে দাঁড়িয়েছেন। আমাদের মতো মানুষদের নিরাপত্তা কোথায়? সেই নিরাপত্তাটুকু এনশিওর করবার দায়িত্ব যারা নিয়েছেন, যে সমস্ত কেন্দ্রীয় এজেন্সি তারা তদন্ত করছেন, সেই তদন্ত এত বিলম্বিত কেন? তারা তো ট্যাক্সপেয়ারদের টাকাতেই তদন্ত করছেন। সেই সবদি প্রত্যেকটা তদন্ত কিন্তু আমরা দেখতে চাই কোথায় এগুলো। মানুষের তো একটা আস্থার জায়গা থাকবে, মানুষ তো কোথাও একটা ভরসা করবে, প্রতিকার চাইবে। সেই প্রতিকারটা তাহলে দিচ্ছে কারা, দেবে কারা, সেইটার জবাবও কিন্তু পেতে হবে। বেশ, ডক্টর জিষ্ণু ভট্টাচার্য, হ্যাঁ, আমি একটা কথা যেরকম আমাদের উকিলবাবু বললেন, আমি সাধারণ মানুষের কাছে আপনি আন্দোলনে ছিলেন, আমি আপনার সঙ্গে আগেও সাক্ষাৎকার করেছি। অতীন ঘোষ বলছেন, আমি তো রোগী কল্যাণ সমিতিতে ছিলাম, কোনো আমি ওটাই বলতে চাইছি যে অনেক সাধারণ মানুষ না এটাই বুঝতে পারে না যে রোগী কল্যাণ সমিতিটা কি, এখানে একজন বিধায়কের রোলটা কি। যে কোনো হসপিটালে একটা পলিসি থাকে, তো হসপিটাল কীভাবে চলবে, কোথায় বাথরুম হবে, কোথায় কতগুলো সিসিটিভি বসবে, সেখানে কীরকম কী ফেসিলিটিস থাকবে, সেখানে কি মোড অফ ডেভেলপমেন্ট কী হবে, এই পুরো ব্যাপারটা ডিসাইড হয় রোগী কল্যাণ সমিতিতে। ধরুন প্রিন্সিপাল কোনো একটা তার কোনো এজেন্ডা আর কি করলেন, সেটা কিন্তু পাস করতে হয় আমাদের রোগী কল্যাণ সমিতিতে। এই রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান যিনি থাকেন, তিনি সাধারণত সেই নিয়ারেস্ট আর কি যা কনস্টিটিউয়েন্সি তার সাংসদ থাকেন। এবার আমার বক্তব্য আমি প্রথম, হ্যাঁ বিধায়ক, সরি বাই ডিফল্ট কোথাও একটাও বিজেপির বিধায়ক কোথাও রোগী কল্যাণ সমিতির মাথায় নেই। তো এবারে আমার কথা হচ্ছে, আমি প্রথম দিন যখন যেদিন ঘটনাটা হয়েছে, খুব আমি ভুল না হলে 10ই আগস্ট আমি এখানে এসেছিলাম, তখন আমি একটা কথা বলেছিলাম যে কোনো একটা ইনস্টিটিউটে একজন ট্রেনি ডাক্তারের মার্ডার হয়ে যাচ্ছে, কি করে মার্ডার হয়েছে, কেন মার্ডার হয়েছে, ওটা এখনও তদন্ত সাপেক্ষ, কিন্তু মার্ডার হয়ে যাচ্ছে, এর দায়িত্বটা কিন্তু সেখানকার যে প্রিন্সিপাল অর্থাৎ যে ইনচার্জ তাকে নিতে হবে। ঠিক সেই রকমভাবে একটা হাসপাতালে দুর্নীতি হচ্ছে, তার যা মাথার উপরে যিনি আছেন রোগী কল্যাণ সমিতির যে চেয়ারম্যান, তিনি কখনো ঝেড়ে দিতে পারেন না যে না না এটা তো আমি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান, আমি কী করে জানবো, কারণ তার স্বাক্ষর ছাড়া
তার মানে একটা হ্যাঁ ছাড়া, অঙ্গুলি হেলন ছাড়া কিচ্ছু হয় না। আমি নিজে ওই রোগী কল্যাণ সমিতিতে প্রেজেন্ট থেকে ফ্রম দ্য মানে ছাত্রদের তরফ থেকে আমি প্রেজেন্ট থেকে দেখেছি যে কিভাবে ওটা গাইডেড হয়। তো সেখানে সেই দায়িত্ব কিন্তু এড়ানো যায় না। তো এবারে আর এইটাও সত্যি কথা, যতক্ষণ ধরে ইনভেস্টিগেশনের রেজাল্ট না আসছে ততক্ষণ অবধি এটা হয়ও না। তো তার সঙ্গে এটাও সত্যি কথা, সন্দীপ ঘোষ যে দুর্নীতির জন্য এখনও জেলে আছেন, দুর্নীতি প্রমাণ হয়েছে কি হয়নি ঠিক আছে, কিন্তু উনি এখনও জেলে আছেন। এবং আপনি আমি আমাদের মধ্যে যে বিবেক আছে না, আমরা কিন্তু সবাই যারা পড়াশোনা করছি তাদের কারুর কোনো সন্দেহ নেই, যারা পাস করেছি তাদের কারুর কোনো সন্দেহ নেই। মানে একটা হয় না জনতার আদালতে কনভিক্টেড, সন্দীপ ঘোষ এরকম জনতার আদালতে কনভিক্টেড। এখনও অবধি ওনার বিচার হয়তো আসেনি, আমি হয়তো কিছু আনপার্লামেন্টারি কথা বলছি, কিন্তু ব্যাপারটা এরকমই, উনি এতটাই ঘৃণ্য একটা আমাদের জন্য ইমেজ। এবারে সেই জায়গায় তাকে বহাল তবিয়তে একটা পুরো কলেজ চালাতে দেওয়া হয়েছে, সে নিজের মনের মতো পুরো কলেজকে একদম ট্রমাটাইজড করে রেখেছে। সেখানে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান, যিনি একমাত্র ওই কলেজে তার মাথার উপরে আছেন, তার কোনো হাত নেই। এবারে আমি আরেকটা কথা বলি, আগেও আমি এই কথাটা বলেছি যে হাসপাতালে যখন কোনো টেন্ডার হয়, আপনারা দেখেছেন মাঝে মধ্যেই খবর আসে যে সেলাইন বোতলে এই পাওয়া গেছে, ওই ওষুধের ভেজাল আছে, এই আছে ওই আছে। অর্ধেক ড্রাগস যেগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সাপ্লাইতে চলছে, সেগুলো হচ্ছে ড্রাগ কন্ট্রোলে গেলে খারিজ হয়ে যায়, অর্ধেক ড্রাগ। এবার এটা কেন? তার কারণ হচ্ছে এই যে টেন্ডারটা ইস্যু হচ্ছে না, আপনি দেখবেন যে একটা অল ওভার ওয়েস্ট বেঙ্গলে একটাই টেন্ডার, একটাই কোম্পানি তৈরি করছে। এবারে এর পেছনে তো কোথাও না কোথাও তো একটা দুর্নীতি আছে। ধরুন আমার কোম্পানি খারাপ ওষুধ তৈরি করছে, তার এগেনস্টে ইনভেস্টিগেশন হচ্ছে, ইনভেস্টিগেশনের রেজাল্ট আর সব ইন্টারনাল ইনভেস্টিগেশন, ইন্টারনাল কোয়ারি, তার কোনো রেজাল্ট আসছে না। তো আমার বক্তব্য হচ্ছে তার মানে হচ্ছে একটা হসপিটালের মধ্যে এই ধরনের যত কাজকর্ম আপনাদের মানে আপনারা ঠিক দুর্নীতির যে আপনি লেখা ছিল দুর্নীতির চাইটা ঠিক মানে আইসবার্গের মতো আর কি, উপরটা শুধু দেখতে পাচ্ছেন। মানে এটা যে কত বড় দুর্নীতি, হয়তো এই দুর্নীতির জন্যই অভয় দিকে চলে যেতে হয়েছে, সেটাও আস্তে আস্তে সামনে আসবে। কিন্তু এক্ষেত্রে দুটো যে কথা, এক হচ্ছে হাসপাতালে যত ধরনের দুর্নীতি হয় রিগার্ডিং এতে মানে কোটি কোটি টাকা আসে, যে সিসিটিভি কিংবা হাসপাতাল মেনটেন্যান্সের জন্য কোটি কোটি টাকা আসে, আদৌ ডেভেলপমেন্ট হচ্ছে না। শুধুমাত্র আন্দোলনের পরে দেখা গেছে যে হ্যাঁ মানে স্বাস্থ্য দপ্তর একটু সক্রিয় হয়েছে, কিন্তু তার আগে অবধি হাসপাতালের কী দশা ছিল, ইভেন এখনও আছে, পুরোপুরি সংশোধন হয়ে ওঠেনি আর করা সম্ভব নয় ইনাদের দ্বারা। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই একটা পয়েন্ট। এবং দ্বিতীয় পয়েন্ট যে 14ই আগস্ট আমাদের শম্পা ম্যাডাম যিনি বললেন কথাটা, 14ই আগস্ট আমরা দেখেছি, আমি এনআরএসে পড়েছি, আমি মানে 14ই আগস্ট না একটা ভয়ঙ্কর, আমাদের সকলের জন্য এত ভয়ঙ্কর রাত যে এই বোধহয় আমাদের কাছে এলো। আপনি নিজে চিন্তা করে দেখুন যে একটা কলেজের সিকিউরিটির জন্য সুপ্রিম কোর্টকে নাকি সিআরপিএফ দিতে হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি রাজ্যের জেলা মানে রাজ্যের পুলিশের উপর ভরসা করতে চাইছেন, কিন্তু কিভাবে? সেক্ষেত্রে এবারে সিবিআইকে তদন্ত করতে হবে। অনেকের বক্তব্য হচ্ছে যে দেরি কেন হচ্ছে, আরে ওই যে ওখানে যে একটা বিধায়ক উনি আপনার আমার মতো সাধারণ নাগরিক নন যে জেলে ঢুকিয়ে দিলাম, তারপরে ওনার এগেনস্টে কেস চলছে, কনভিক্ট হয়ে গেলেন, সাজা পেয়ে গেলেন, এমনি তো নয়, উনি তো বিধায়ক, তার এগেনস্টে প্রমাণ কালেক্ট করতে হবে। এবার প্রমাণটা যে কালেক্ট করবেন সেই পুরো প্রমাণের যে পাহাড়, আরজি কর মেডিকেল কলেজটাকে তো ভেঙে গুড়িয়ে দিয়েছিলেন, সেখানে সেদিনকে আমাদের সব পুলিশ অফিসাররা রোগী সেজে কল্যাণ সমিতির কথা বললেন, তো বললেন যে রোগী কল্যাণ সমিতি মানে কথাটার মধ্যে আছে যে রোগীদের কল্যাণের স্বার্থে, এবং সেই অতীন ঘোষ সেখানটাতে আছে। তাহলে আমার কথা হচ্ছে যে তার জিজ্ঞাসাবাদ প্রয়োজন, যেহেতু রোগী কল্যাণ সমিতির সঙ্গে যুক্ত, সেটাও 1 বছর পর কেন? তাহলে সেটাও তো ইমিডিয়েট করা উচিত ছিল, যদি এত পরিষ্কার। তো রোগী কল্যাণ সমিতির যদি উনি থাকেন, সেটা তো সিবিআই বলবে, ডক্টর জিষ্ণু কি করে বলবেন? সিবিআই আজকে গিয়েছেন, এটা হচ্ছে বাস্তব। 1 বছর আগে জাননি কেন সেটা আমার প্রশ্ন না, আজকে কেন গিয়েছেন এটা আমার প্রশ্ন। যে সব চক্রান্ত যাচ্ছে আপনাদের টিভিতে, একবার বলিনি। আমি বলছি যে করাপশন হয়েছে, কারা কারা করাপশনের সঙ্গে যুক্ত, দেখা উচিত। অতীন ঘোষ মানতে চাইছেন না। আমি সজলদা আসি আমার ব্রহ্মাস্ত্র আজকে, বেশ আমি এই আমার ব্রহ্মাস্ত্র, তারপর আসছি আমি সজলদা আসছি একটা ব্রহ্মাস্ত্র নিয়ে নিয়ে। আমার আজকে ব্রহ্মাস্ত্র যেটা থেকে আমি পরের অংশে যাচ্ছি, তারপর আমি সজলদার কাছে আসছি। ব্রহ্মাস্ত্র আজকের লৌহ মদতেই লৌহ জালে যাবেন অতীন, ক্ষমালৌহ, চন্দন লৌহ, তৃণমূল কর্মী মেনে নিচ্ছেন, কিন্তু বলছেন না সবটা। এরপর কি লৌহ জালের পেছনে যেতে চলেছেন অতীন সহ? কান টানলে মাথা আসে, বারবার বলছি। সজলদা হাত তুলছেন। আমি যেটা বলি, দেখুন আপনি যেটা বললেন যে সিবিআই এত দেরিতে কেন, এই প্রশ্ন আমাদেরও মনে আছে, মনে নেই তা নয়, কিন্তু তদন্তের কোন জায়গায় কাকে কখন ডাকবে সেটা আমরা বলতে পারবো না। আমাদের দেশে এমন করছেন যেন এই প্রথমবার, হ্যাঁ, কামদুনির মামলার পর সেটা হাইকোর্টে তার জাজমেন্ট হতে 10 বছর পার হয়ে গিয়েছে, একটা লোয়ার কোর্টে
না না বলছি এক মিনিট সিবিআই আসছি। দেখুন শম্পা ম্যাডাম যেটা বলছিলেন আমি পুরোটা মন দিয়ে শুনেছি এবং এই স্বাভাবিক ক্ষোভ অত্যন্ত স্বাভাবিক, এটাকে আমি কখনোই আমার এতে কোনো উষ্মা নেই। আমি একটা কথা বলতে চাই, কানুন সবুজ মাংতা হয়, কে কত মোমবাতি জ্বেলেছেন, কত মানুষ কালো ব্যাচ পরে পথে হেঁটেছেন, আইন এটা দেখেই না। আইন দেখে না টিভিতে কি দেখা যাচ্ছে, আইন দেখে প্রমাণ। এটা আপনি একজন আইনজীবী জানেন। বলে প্রথম রাত্রে বেড়াল মারতে হয়, আবার পশুপ্রেমীরা আমার ওপর আন্দোলন করবেন না। আমার বক্তব্য হচ্ছে প্রথম রাত নয়, চারটে রাত পেয়েছিল সরকার। আপনি ভাবুন ডেড বডিটা ছিল না দ্বিতীয়বার পোস্টমর্টেম করার। আপনি ভাবুন ক্রাইম সিন অলরেডি অল্টার্ড। আপনি ভাবুন যে না স্পাম পেয়েছে না ভেজাইনাল সোয়াব পেয়েছে। আপনি ভাবুন যে জায়গাটায় অপরাধীরা হাত ধুয়েছে বলে সন্দেহ করা হয়েছিল সেই বাথরুমটাকে অবধি ওরা ছাড়িনি, ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। দেখুন যখন একজন ডাক্তার, আমি যদি আমাকে কেউ বলে যে আমার ছেলের জ্বর হয়েছে লিখে দাও, সেটা আমি ভালো করে লিখতে পারবো না, কিন্তু আমার পাশে যিনি বসে আছেন জিষ্ণুবাবুকে যদি এই কাজটা করতে দেওয়া হয় উনি কিন্তু দায়িত্বের সঙ্গে করতে পারবেন। ফলে যে কাজগুলো পোস্টমর্টেমগুলো যে রিপোর্ট দিয়েছে, আমি তো দ্বিতীয়বার পোস্টমর্টেম করতে পারিনি, ফলে ওই রিপোর্টটা যে খারাপ ভুয়ো এটা আমার বলারও জায়গা ছিল না। আমি সিবিআইকে কখনো ডিপেন্ড করব না। আমি বলছি এখানে দাঁড়িয়ে, না চাইতেও বলছি যে সিবিআইয়ের অনেক জায়গায় ব্যর্থতা আছে, শুধু এই মামলাটা শুধু নয়। আমি আপনাকে বলছি যে দেখুন এই যে আপনি বলছিলেন না যে কলেজ চালাতে দিয়েছে, ডাক্তারবাবু বলছিলেন আজ কলেজ শুধু চালাতে দেয়নি, কত ভয়ঙ্কর ঘটনা। ওই ঘটনা হওয়ার পর 9ই আগস্টের ঘটনা হওয়ার পর সম্ভবত 10ই আগস্ট বা 11ই আগস্ট এই সন্দীপ ঘোষ পদত্যাগ করে দিয়েছিলেন। পদত্যাগ করার পর কয়েক ঘন্টার মধ্যে তাকে ন্যাশনাল মেডিকেল কলেজে এমন এক সময় কম, একদম 30 সেকেন্ড করে। হ্যাঁ আমি মণিশঙ্করদা উত্তর দিচ্ছেন, 30 সেকেন্ড প্রত্যেকের কাছে যাবে। 30 সেকেন্ড মণিশঙ্করদা। ভারতবর্ষে এমন একটা কোনো কেস আছে যে 4 দিনের মধ্যে সিবিআই কে দেওয়া হয়েছে, এক। আর দুই হচ্ছে যদি প্রমাণ লোপাটের অভাবেই এটা তদন্ত প্রক্রিয়া ব্যাহত হয়েছে, তাহলে যারা প্রমাণ লোপাট করেছে তাদের কেন শাস্তি হবে না? তাদের জন্য সিবিআই কি করছে? তাদেরকে অ্যাটলিস্ট কনভিক্টেড করুক যে তোমরা প্রমাণ লোপাট করেছে বলে এটার প্রকৃত তদন্ত হয়নি, সেটাও তো করতে ফেলিওর হয়েছে। ফলে সিবিআই যেটা করছে সেটা প্রমাণ করে দিয়েছে যে আমরা অপারগ বা কারো অঙ্গুলি হেলনে আমরা এই তদন্তটা করছি। তারা যখন এই যে সজল বললো না কখন করবে আমরা জানি না, আমি জানি কখন করবে, ভোট এলে করবে। এখন ভোট আসছে, এখন ধরপাকড় করবে, এখন বাড়ি বাড়িতে যাবে। আমরা জানি কখন সিবিআই প্রমাণ লোপাটের জন্য বা প্রমাণের জন্য কখন এই মানুষ। সময় কম, সম্পাদি 30 সেকেন্ড। হ্যাঁ একটা কথা সজলবাবু আপনাকে বলার, যেটা মানুষ বিরোধী দল হিসেবে কিন্তু আপনাদের কাছে অনেক কিছু এক্সপেক্ট করতে শুরু করেছে, সেই এক্সপেকটেশনের জায়গা থেকে কিন্তু আমি এটা বলছি বিরোধী সমস্ত মানুষ এর যে প্রতিকার চায় সেই জায়গা থেকে, মানে এই ভয়ঙ্কর ঘটনাগুলোর যে প্রতিকার চায় সেখান থেকে সিবিআইকে প্রমাণ করতেই হবে। আপনি চিকিৎসকের উদাহরণ দিলেন, যদি কোনো চিকিৎসক অপারেশন করতে না পারেন নিশ্চয়ই দ্বিতীয় দিন তার কাছে কোনো রুগী যাবেন না। ঠিক সেই রকমই সিবিআই যদি কোনো তদন্ত না করতে পারে, যদি সেটাকে এগোতে না পারে, যদি কোথাও বোঝাপড়া হয়ে যায়, তাহলে সিবিআই এর আর দরকার, ইডির কি দরকার? সুতরাং এটা খুব বেশি, এটা একটা খুব সাংঘাতিক পয়েন্ট। বুঝলাম, সময় কম, 30 সেকেন্ড সজলদা। হ্যাঁ আমি সিবিআই এর স্পোকসপারসন নয়, ম্যাডাম আমি সিবিআই এর স্পোকসপারসন নয়। সিবিআই মানুষ, সিবিআই কোনো পিসি সরকার নয়। আবার রাজ্যে যখন পিসির সরকার চলে, এই যে বলেছেন 4 দিনের মধ্যে, কোন রাজ্যে কবে সিবিআই পেয়েছে না? কখনো কোনো মামলা 4 দিনে পাইনি, কিন্তু কোনো সরকার এইভাবে মামলার প্রমাণ লোপাট করেনি। ডিসি সেন্ট্রাল বলে একজন বিরূপাক্ষকে দেখিয়ে বলছে যে হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। আরেকটা কথা বলি, প্রমাণ লোপাটের তদন্ত সিবিআই তো করতে গেছিল ডিআইজি রাজীব কুমারের বাড়িতে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বসে বললেন কেন? সেটার উত্তর দেবেন? বেশ, 30 সেকেন্ড। আক্তার আলী একদম 30 সেকেন্ড, শেষ কমেন্ট। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, যখন আমি এই বিষয়টাকে নিয়ে তদন্ত করার জন্য স্বাস্থ্য দপ্তরকে চিঠি দিয়েছিলাম, 13 মাস স্বাস্থ্য দপ্তর কোনো অ্যাকশন নেয়নি। তার মানে স্বাস্থ্য দপ্তর কারাপশনকে প্রমোট করেছে। এবং তারপরে যখন এই 9 তারিখে এই নারকীয় ঘটনাটা যখন হলো, তখন বিষয়টা স্বাস্থ্য দপ্তরের নজরে এসেছে কি এক ব্যক্তি আক্তার আলী নামে কমপ্লেন, সিঙ্গেল ব্যক্তি যিনি মুখ খুলেছিলেন এবং লিখিত কমপ্লেন করেছিলেন। তখন স্বাস্থ্য ভবন বা মানে গভর্নমেন্টের কাছ থেকে সিট কমিটি গঠন হয়। এবার যখন আমি ডক্টর জিষ্ণু 30 সেকেন্ড। এখানে একটা কথা অনেকক্ষণ ধরে বলা হচ্ছিল, আমি দেখলাম যে সিবিআই এত দেরি কেন করেছে। সব জিনিস তো মানে আমাদের কাছে যেটা একদম
মানে দিনের আলোর মতো স্পষ্ট, সেটা তো কোর্টে প্রমাণ করতে তো টাইম লাগে। এবং এর মধ্যেখানে দুটো মামলা তদন্ত হয়েছে, এটা কিন্তু আপনারা মানে ভুলে যাবেন না। এক হচ্ছে আরজি কর মামলায় অভয়াদির খুনের তদন্ত, এবং তার সঙ্গে সঙ্গে আরজি করে যে কি দুর্নীতি হয়েছে BMW ওয়েস্ট নিয়ে, এই দুর্নীতির দুটো মামলা একসঙ্গে মানে ইনভেস্টিগেশন চলছিল। এবং এই যে এই মামলাটাতে উনি যে মানে ওনার কাছে যে গেছিলেন অতীন ঘোষের কাছে, সেটা কিন্তু দুর্নীতির মামলাটাতে গেছিলেন। এবারে এই পুরো ব্যাপারটাতে যে 1 বছর কেন লেগেছে, আরও 1 বছর লাগতে পারতো, এই ব্যাপারে কিন্তু আমরা কেউ কমেন্ট করার নয়। যেরকম তদন্তের গতি প্রকৃতি ছিল সেই হিসাবে ওনারা গেছেন, দেখা যাক আগে কি হয়। অতীন ঘোষ বলছেন শুধুমাত্র উইটনেস, আমি উইটনেস সার্টিফিকেট দেখিয়ে বলছেন আপনি যদি উইটনেসও হন তাহলে আপনার কাছে তথ্য তো রয়েছে, সেই তথ্যগুলো দিন। আপনার বিশেষ করে এই ক্ষেত্রে কি রোল ছিল সিবিআই দেখছে, তার সঙ্গে অভয়ের মা বলছেন যে না সরাসরি রোল ছিল। আমরা প্রশ্ন করে যাব অতীনবাবু, ভয় পাবেন না, চিন্তা করবেন না, পালিয়ে যাবেন না, চলে যাবেন না। আবার আসবো আপনার কাছে প্রশ্ন করতে, চটে যাবেন না। উত্তরগুলো পারলে দেবেন, না পারলে বলবেন উত্তর নেই। আসলে উত্তর আছে আপনার কাছে, সিবিআই বের করবে। ছোট্ট বিরতির পর বড় ব্রেকিং নিয়ে ফিরছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। MDH দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। MDH দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। MDH আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।